এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং গণভোটে যাওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে বিএনপি দিয়েছে এবং তারেক রহমান সাহেব বলছেন হাতে ভোট দিতে। আমরা মনে করি সেজন্য গণভোট ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে। সেই হিসাবে গণভোটের রায়ের আলোকে এই সংবিধান সংস্কার করাটা জরুরি এবং সেক্ষেত্রে সংবিধান সংস্কার পরিষদ হিসাবে তাদের ওত নেওয়াটাও ছিল জরুরি। এখন তারা বলছেন যে সংবিধানে শুধু সংসদ সদস্যের শপথের কথা বলা আছে, কিন্তু আপনার এই সংস্কার পরিষদ হিসাবে ওত নেওয়ার কথা বলা নেই। যেই সংবিধানের কথা তারা বলছেন সেই সংবিধান বলা আছে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন, তাতে 7ই নভেম্বর 2024 মধ্যে হওয়ার কথা, 25-এ না 7ই নভেম্বর 2024 হওয়ার কথা। ইয়েস, সংবিধান মোতাবেক প্রথম 90 দিন, ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে। তারপরে আসেন যদি কোনো কারণে 90 দিনে না হয় তাহলে আরও 90 দিন, সেক্ষেত্রে ফেব্রুয়ারি 7, 2024 এর মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেটা তো হয় নাই। তারপরে কি সংবিধান পারমিট করে যে আপনাদের যখন মন চায় তখন নির্বাচন করবেন? অফকোর্স নট। তাহলে 2026-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হয়েছে সেটা ওই সংবিধান মোতাবেক হয় নাই বলে আমি নিশ্চিত করে বলতে পারি। তো যেহেতু সংবিধান মোতাবেক আপনার নির্বাচন হয়নি, সুতরাং সংবিধান মোতাবেক কি শপথের কথাটা কেন আসছে? সিদ্ধান্ত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ডেট অ্যান্ড টাইম দিয়েছে সেই মোতাবেক নির্বাচন হয়েছে। অর্থাৎ আপনি বলতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক নির্বাচন, এবং এইটাকে যদি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান হিসেবে মেনে নেন, ঠিক তখনই এই নির্বাচনটা জাস্টিফাইড হবে। আদারওয়াইজ ওই সংবিধানের কথা বললে এই নির্বাচনটার বৈধতা নিয়ে প্রশ্ন আসবে। আপনি মনে করছেন যে আগামীতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন আসতে পারে আমি মনে করি, কারণ এটা আমি এখন বলছি না, আমি আরও আগে বলছি। 2 নম্বর, যেই গণভোট পক্ষে আপনারা মত দিলেন, গণভোটের উদ্যোক্তাও বিএনপি, যে বিতর্ক হয়েছিল শুধু এইটুক যে নির্বাচনের আগে গণভোট নাকি একই দিনের, সেখানে বিএনপির দাবি ছিল সংসদ এবং গণভোটের নির্বাচন একই দিনে, এবং ফাইনালি সেটাই এক্সিকিউট হয়েছে। এখন যেহেতু হায়ের পক্ষে আপনারা মত দিয়েছেন এবং এটা জনরায়কে মেনে নিতে হয়। যদি মেনে না নেন, যদি সেই মতো শপথ নিয়ে এটা কার্যকর করার স্টেপ না নেন, সেটার কনসিকুয়েন্স কি হবে সময় বলবে। আমরা ইন অ্যাডভান্স কিছু বলতে পারবো না। তাহলে আপনি কি বিএনপির জন্য সামনে কোনো খারাপ কিছু অপেক্ষা করছে সেটা ইঙ্গিত দিচ্ছেন? আমি খারাপ ভালো কিছু বলি, প্রত্যেকটা ঘটনারই একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, সাইড এফেক্ট। তো এটা তো জনগণের রায়। জনগণ রাফলি প্রায় 7 কোটি লোকে ভোট দিছে গণভোটে, 4,50,00,000 সম্ভবত পক্ষে, হায়ের পক্ষে। তো এটা জনরায়, এবং জনরায় জামাত অলরেডি শপথ নিয়ে নিছে। কালকে তো পার্লামেন্টে নিয়ে বিতর্ক শুরু হবে যে জনরায়ের পক্ষে আমরা শপথ নিয়েছি, আপনারা নিচ্ছেন না কেন, এটা কি জনগণের সাথে বিট্রে করা হচ্ছে কি না, এইসব বিতর্ক পার্লামেন্টে শুরু হবে। তো পার্লামেন্টটা যদি এই আলোচনা শুরু হয়, জমজমাট হয়, বিতর্ক প্রতিযোগিতা চলে, তাহলে আমরা একটা জায়গায় পৌঁছাইতে পারি। কেননা জনগণের রায়ের পক্ষে সবাই থাকবে, জনরায়ের পক্ষে। সুতরাং এটা আমি মনে করি যে যদি আমরা সুস্থ রাজনীতি চাই, তাহলে এই জনরায় গণভোটের পক্ষে যাহান সেটাকে মেনে নিয়ে আমার মনে হয় সংস্কারে হাত দেওয়া উচিত। তা না হইলে যারা নির্বাচিত হয়ে গেছেন সেটা নিয়েই প্রশ্ন উঠতে পারে যে কোনো সময়। তাহলে বিএনপিকে আপনি বলছেন জনগণের যে জিনিসটা দিয়েছে তার সাথে তারা কিছুটা, যদি বলি বেইমানি বা তাদের সাথে সহজ বাংলা কি বলা যায়, একটু ভদ্র বাংলা কি বলা যায়? এটাকে আপনি ওইভাবে না বলে এটা বলতে পারেন এই যে
প্রতিশ্রুতি ভঙ্গ করা টু সাম এক্সটেন্ট, কারণ এটা একটা প্রতিশ্রুতি। এবং আপনারাও বলছিলেন যে হায়ের পক্ষে ভোট দিতে, তা হায়ের পক্ষে ভোট দিলে কি হবে? সংবিধান সংস্কার হবে গণভোটের আলোকে। এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণের কাছে, তাহলে জনগণের সাথে আপনাদের এখন ওত নিয়ে, শপথ নিয়ে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই সংস্কার কাজে হাত না দেন, তাহলে প্রাথমিকভাবে ধরে নেওয়া হবে যে জনগণের সাথে কি আপনারা প্রতিশ্রুতি ভঙ্গ করছেন কিনা সেই প্রশ্নটা চলে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু তারা তো জুলাই সনদ বাস্তবায়ন করবে, যেগুলি তো সবাই একমত হয়েছে, যেগুলি তারা নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি তো গণভোট হওয়ার পর গণভোটে কিন্তু 4টা দফায় 84টা সংস্কারের কথাই বলা আছে। আপনি যখন হ্যাঁ আর নাতে চলে যাবেন, তখন আপনি আর ওভাবে আলাদা করতে পারবেন না। তা আমার নোট অফ ডিসেন্টের কি হবে? নোট অফ ডিসেন্ট তো হয়, নোট অফ ডিসেন্ট দিছেন বলেই তো আপনার সঙ্গে গণভোটে গেছেন। রাজনীতিবিদদের বিরুদ্ধে কোর্টে মামলা হয় না, কারণ তাদের একটা লাইন আছে, সুন্দর লাইন। সেই লাইনটা কি জানেন? রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, ওইটা দিয়ে কাভার করে। এই জন্য কখনো জামাত বন্ধু, কখনো জামাত শত্রু, নো ম্যাটার। এইবার আসেন আপার কথা, কতগুলো কথা আমি সমর্থন করি। অস্ত্র উদ্ধার হয় নাই, এবং অস্ত্র উদ্ধারণে এখনো বাজারে অস্ত্র আছে। পাশাপাশি আপনি একটা লোকের বৈধ অস্ত্র জমা নিচ্ছেন। বৈধ অস্ত্র জমা নেওয়ার মানে হচ্ছেই যারা সন্ত্রাস করবে তারা নিশ্চিত যে বৈধ লোকটার কাছে, যার বৈধ অস্ত্র ছিল তার কাছে অস্ত্রটা নাই। আপনি কিন্তু এই একটা 32টা ফ্ল্যাটের একটা বাড়িতেও যদি জানে যে এখানে এক ভদ্রলোক আছে যার 2জন গানম্যান আছে, অথবা তার 2টা রিভলভার আছে লাইসেন্সদারি, এটা যখন জমা নিয়ে নেয় তখন ওই সন্ত্রাসীরা জানে যে এই বিল্ডিংটা অস্ত্রমুক্ত। আপনি এই জমা নিয়ে কিন্তু আমাকে আরও বিপদের মুখে ফেলে দিচ্ছেন। ইভেন আপনি যদি ভোটের চিন্তাও করেন, সেক্ষেত্রে ওটাও আপনি এক ধরনের সিকিউরিটি। আপনি বৈধ অস্ত্র জমা নিচ্ছেন, অবৈধ অস্ত্র বাজারে থাকছে। এরপর আসেন 1 লক্ষ সেনাবাহিনীর কথা বলা হয়েছে মাঠে নামবে প্লাস এরা কতখানি নিরাপত্তা দিবে? কেন বলছি কথাটা আসছে কেন? আমরা সম্প্রতি জানি একটা ঘটনা ঘটছে আপনার জাহাঙ্গীর গেটে বোধহয় জাহাঙ্গীর গেট বা কোনো গেটে প্রবেশ পথে ঢাকা 17-এর একজন প্রার্থী জামাতের, তার নাম খালিদুজ্জামান। উনি ওটার ভিতরে ঢুকতে গেছেন, উনি বাধাপ্রাপ্ত হয়েছেন, বৈধভাবেই তাকে বাধা দিছে যে তার কাছে গানম্যান ছিল। আপনি প্রায়র পারমিশন ছাড়া, প্রায়র পারমিশন বলতে এটা ক্যান্টনমেন্ট বোর্ড অথবা স্টেশন কমান্ডারের পারমিশন লাগে, নাহলে আপনি যেতে পারবেন না, কারেক্ট। এবং সেখানে সে কিছু উদ্যত্তপূর্ণ আচরণও করছে, আমরা দেখেছি, প্রত্যাশা করি নেই। এবং সে তুলনা করছে তারেক জিয়ার সাথে যে উনিও প্রার্থী আমিও প্রার্থী, মানে বিষয়টি হলাম তারেক জিয়া যেতে পারলে আমি পারবো না, কেন সেটা বলে নাই, সে মিন করে। তো এটা একটা বার্তা দেয় যে লেভেল প্লেইং ফিল্ড নাই, আমি সে জায়গায় যাচ্ছি না, আমি যাচ্ছি নিরাপত্তার জায়গাটা। ওইখানে যে ঘটনাটা ঘটছে সেটা যে বডি অন ক্যামেরায় যেটা আর্মি ধারণ করছিল, সেটা যখন বাইরে চলে যায় এবং সেটা যখন সোশ্যাল মিডিয়া আসে, তখন আমার কাছে একটা প্রশ্ন আসে যে আপনি তো নিরাপত্তার কথা বলে আমাকে ঢুকতে দিলেন না, কিন্তু আপনার বডি অন ক্যামেরার ছবি যখন চলে যায় বাইরে এবং সেটা যখন আমার সোশ্যাল মিডিয়ায় চলে আসে, তখন তো আপনার আপনার নিরাপত্তা আপনি দিতে পারতেছেন না। আপনি যখন আপনার নিরাপত্তা দিতে পারতেছেন না, আপনি যে অন্য নিরাপত্তা দিবেন, মানে আমি কিভাবে আশ্বস্ত হব এর উপরে? এটা আমার কোশ্চেন মার্ক। আরও যে ইনফরমেশন যায় নাই সেটাও তো আমরা জানি না, আমি ধরে নিলাম আর যায় নাই, কিন্তু যেতেও তো পারে। এটা আমার একটা উদ্বিগ্নর জায়গা। এইবার আসেন প্রশাসনের কাজ। আরও প্রশাসন কি ফ্যাসিজমের পক্ষে আছে না বিপক্ষে আছে? একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। আপনি জানেন আব্দুল মোমেন সাহেব, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, উনি ঘটনার 5ই আগস্টের পরে 8.5 মাস না 8 মাস পরে দেশ থেকে বেরোইছেন। এটা উনি দাবি করেছেন, কিন্তু ওনার দাবিটাই তো আমি ধরবো, আমি কি এটা ভেরিফাই করবো? না, ভেরিফাই না, এটা উনি যখন বলতেছে সেটা আমি নিব না আমলে? না, সেটা আপনি নেন, আমি সেটা নিয়েই তো বলতেছি। উনি কি বলছেন? বলেন। উনি বলছেন আমি 8 মাস পরে বেরিয়ে আসলাম। কিভাবে? আমি 8 মাস পর বেরিয়ে আসছি প্রশাসনের সহযোগিতায়। উনি এর ভিতরে 6 বার সিম পাল্টাইছেন, 5 বার ঘর বদল করছেন, বাসা বদল। তাহলে এই বদলটাও প্রশাসন জানতো। তো একটা সরকার ক্ষমতায়, মানে অন্তর্বর্তীকালীন সরকার, সেটা থাকা অবস্থায় আপনি 8 মাস যাবৎ সহযোগিতা নিয়ে যখন ফ্যাসিজমের পক্ষের লোক প্রশাসনের সহযোগিতা নিয়ে যখন বেরোয়, তারপর সে গিয়ে বাইরে বলে, তাহলে অন্য যারা বেরোইছে তারা তো ওই সহযোগিতা নিয়েই বেরোইছে। তাহলে আপনি যদি নির্বাচনের ক্ষেত্রে চিন্তা করেন, তারা ব্যবস্থার উপরে কী চাইছি? কিছু সংস্কার আমরা চাইছি, কোনো সংস্কার হয় নাই, কোনো সংস্কার কিন্তু হয় নাই। সংস্কার প্রস্তাব আকারে জুলাই সনদের ভিতরে আছে, যেটা গণভোট আকারে পাশ হইলে তারপরে সংসদের 180 দিনের মধ্যে করবে, সংসদের দয়ায় অ্যাপ্রুভাল হবে।
আচ্ছা, এটা হলো সবচেয়ে একটা ব্যথার জায়গা। কেন ব্যথার জায়গা? আপনি যে নির্বাচনটা করতে দেন, একই দিনে গণভোট আর এই সংসদ নির্বাচন হইল, এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, এটা তো বিএনপির দাবির মুখে আমি করতে আমি- হয়েছে। আমি সেটাই তো বলতেছি। এটা যে কত বড় ব্লান্ডার হয়েছে, এটা নির্বাচনটা হয়ে যাওয়ার পরে বুঝবেন। কারণ আপনি যে নির্বাচনে যাচ্ছেন, যেটা আমি আগেও বলছি এখনো বলি, আপনি তো কনসাস লোক, আপনি কিন্তু এবারের ইশতেহার এইটা শুনেন নাই যে প্রধান নির্বাচন কমিশন ইশতেহার ঘোষণার সময় বলছিল যে আমি বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক ইশতেহার ঘোষণা করছি। উনি বলেননি, উনি ইশতেহার দিছেন। বা 59 বছর বয়সে সচিবও তারা সার ডাকে। কিন্তু এখন মানে আমরা এমন একটা গ্যারাকলে পড়ছি, অর্থাৎ দেশটাকে নিয়ন্ত্রণ করতেছে বহুকাল ধরে মিডিয়ায় আমলা এবং বিজনেস অলিগার্ক, যারা এই তিনটা সেক্টর রাজনীতিবিদদের ব্যবহার করে। কেন? বিষয়টা হচ্ছে এই সব কিছুর ঘুরে সূত্র হইল টাকা, সব কিছুর কেন্দ্রবিন্দু ঘুরে ফিরে টাকা। এই টাকাটা কিন্তু একমাত্র বিজনেসম্যানদের কাছে, বিজনেস অলিগার্ক যাদেরকে আমরা বলি। রাজনীতিবিদদের কাছে টাকা নাই। শেষ করতে দেন। ওই যে রাজনীতিবিদ ব্যবসায়ীদের কাছে যে টাকাটা আসে, সেটা রাজনীতিবিদদের একটা অংশ দিয়ে রাজনীতিবিদদেরকে কিনে রাখে। ফলে উনি যে ব্যাংকের ডিফল্টার, সেটা রাজনীতিবিদরা যে দল ক্ষমতায় থাকে তাকে সেভ করে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? না, বুঝাতে পারছি, কিন্তু আপনি এত সরলীকরণ করে বলছেন। আমি যে সেটা আপনি রাজনীতিবিদদের টাকা পাবে কোথায়? আপনি তো টাকাটা দুইটা ওয়ে, চাঁদাবাজি আর যদি এইভাবে পান, এছাড়া রাস্তাটা